ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এখানে ঝাংকি এবং ফুগুইয়ের মধ্যকার আত্মত্যাগ এবং ন্যায় বিচারের কথোপকথন ফুটে উঠেছে। এখানে মাস্টার ঝাং তার তাওহা উপত্যকাকে রক্ষা করার জন্য তার নিজের জান পর্যন্ত বলি দেয়। এখানে ফুগুই মাস্টার ঝাংকে বলছিলেন, তুমি কি নিজের রক্ত দিয়ে এই মিয়াসমা বিরোধী তিলক এঁকেছ? আর এই পিচ গাছটিকে কি ফরমেশনের কেন্দ্র বানিয়েছ যাতে সুরক্ষা কবচটি সক্রিয় থাকে? তুমি যদি তাওহুয়া উপত্যকাকে রক্ষা করতে চাও এবং বাইরের লোকদের প্রবেশ আটকাতে চাও, তবে কেন 12টি বাঁশের তিলক ব্যবহার করলে না? এবং তখনই মাস্টার ঝাং বলেন, আমার কাছে সময় ছিল না। বাঁশের তিলকগুলোর শক্তি সীমিত। আগে আমি সেগুলোকে একটি ফরমেশন হিসেবে যুক্ত করেছিলাম, যা করতে আমার 7 বছর সময় লেগেছিল। আমি যদি রক্ষণাবেক্ষণ না করি, তবে শক্তি ফুরিয়ে গেলে সীমানরা নিশ্চিতভাবে এখানে ঢুকে পড়বে। আর আমার হাতে আর 7 বছর সময় নেই। তিলক হলো ইয়েন আর যন্ত্র হলো ইয়াং। মানুষ হলো আকাশ ও পৃথিবীর যন্ত্র। আমি আমার দেহ এবং রক্ত উৎসর্গ করেছি, তবে আমি তাওহুয়া উপত্যকাকে মিয়াসমা থেকে চিরস্থায়ী সুরক্ষা দিতে পারবো। তখনই ফুগুই বলে, যদি তাই হয়, তবে এই তিলকগুলো সক্রিয় করার সাথে সাথে তুমি মারা যাবে। এবং তখনই মাস্টার ঝাং একটু মুচকি হেসে, আমার স্বপ্ন এখান থেকে সাথে সাথে মাস্টার ঝাং তার তরোয়ালটি তুলে নিয়ে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এই তাওহুয়া উপত্যকাকে সিল করতে থাকে। আসলে মাস্টার ঝাং বুঝতে পেরেছিলেন যে একটি গ্রাম বা উপত্যকাকে অশুভ শক্তির হাত থেকে চিরস্থায়ীভাবে বাঁচাতে হলে সাধারণ জাদু মন্ত্র বা তিলক যথেষ্ট নয়। তাই তিনি নিজের রক্ত ও প্রাণ বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চেয়েছিলেন এমন এক জায়গা তৈরি করতে যেখানে মানুষ এবং ডেমনরা শান্তিতে থাকতে পারবে। মরার আগে তিনি তার বন্ধু ফুগুইকে অনুরোধ করেন তার এই শেষ ইচ্ছেটি পূরণ করতে। এবং এটা করতে করতেই মাস্টার ঝাংয়ের মুখ থেকে তো রীতিমতো রক্ত উঠে আসে এবং এটা দেখে ফুগুই তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। এবং তখনই মাস্টার ঝাং এই বুক ভরা কষ্ট নিয়ে বলে, সৈনিক, আমার আর কোনো আধ্যাত্মিক শক্তি অবশিষ্ট নেই। তুমি কি দয়া করে আমার হয়ে এই ফরমেশনটি সক্রিয় করে দেবে? আমি জানি এটা তোমাকে বলা আমার উচিত হয়নি, কিন্তু তাওহুয়া উপত্যকাকে বাঁচানোর এটাই একমাত্র পথ। আমি দুঃখিত। এখন আমি শুধু তোমাকে অনুরোধ করতে পারি। এবং তখনই ফুগুই বলে, ঠিক আছে। এবং তখনই মাস্টার ঝাং বলেন, তুমি ইকিয়েলেন্সের সৈনিক। এবার যদি তুমি আমাকে তাওহুয়া উপত্যকা রক্ষা করতে সাহায্য করো, তবে ভবিষ্যতে তোমাকে নিশ্চিতভাবে এর জন্য বড় মাশুল দিতে হবে। এবং তখনই ফুগুই বলে ওঠে, যেমনটা তুমি বললে, আমরা সাধনা করি এই বিশৃঙ্খল পৃথিবীর কাছে মাথা নত করার জন্য নয়। এবং তখনই মাস্টার ঝাং বলেন, সেক্ষেত্রে তোমাকে অনেক ধন্যবাদ। এবং তখনই ফুগুই বলে, আমি আমার কর্তব্যে ব্যর্থ হব না। এবং এটা বলার সাথে সাথে ফুগুই এই তাওহুয়া উপত্যকা যতদূর তার সীমানা ছিল তত দূর পর্যন্ত এটাকে সিল করতে থাকে, যাতে এই তাওহুয়া উপত্যকাতে কোনো অশুভ শক্তি ঢুকতে না পারে। এবং এর মধ্যেই মাস্টার ঝাং তো প্রচণ্ড পরিমাণে খুশি হচ্ছিল যে তার এই তাওহুয়া উপত্যকা শেষমেশ সুরক্ষিত থাকবে। আসলে ফুগুই ছিলেন একজন দক্ষ সৈনিক, যার কাজ ছিল ডেমনদের হত্যা করা। কিন্তু ঝাংকের এই মহান ত্যাগ দেখে তার চিন্তাধারা বদলে যায়। তিনি বুঝতে পারেন সব ডেমনরা খারাপ নয়। অস্ত্র বা তরোয়াল শুধু মারার জন্য নয়,
বরং দুর্বলকে রক্ষা করার জন্য হওয়া উচিত। অন্ধভাবে নিয়ম পালন করার চেয়ে নিজের বিবেক দিয়ে বিচার করা বেশি জরুরি। এবং এদিকে আমরা দেখতে পাই মাস্টার ঝাং আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছিলেন, অর্থাৎ তার এই আত্মত্যাগের জন্যই তিনি আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছিলেন। এবং তখনই মাস্টার ঝাংয়ের তার সবচেয়ে কাছের মানুষগুলোর কথা মনে করতে থাকে। এখানে জিউ বলছিলেন, মাস্টার ঝাং, আপনি অবশেষে ফিরে এসেছেন। আবারও মাস্টার ঝাং ম্যাডাম সুয়ের কথা মনে করতে থাকে, অর্থাৎ সেই সার্ভেন্টটি। এবং এখানে একটি ডেমনকে দেখানো হয়। তিনি এখানে বলছিলেন, এখন আমার একটা নতুন ঘর আছে, আমি আপনাকে সেটা দেখাতে চাই। পিচ গাছগুলো কত সুন্দর ফুটেছে। এবং এইগুলো মনে করার সাথে সাথে মাস্টার ঝাং করে দিয়ে চলে আসছিল এবং বলছিল, একদিনের মধ্যে মিয়াসমা পুরো তাওহুয়া উপত্যকা ঢেকে যাবে। যারা এখানে থাকতে না চাও তারা চলে যেতে পারো। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই ফুগুইয়ের পালকি রক্ষকরা ফুগুইয়ের জন্য অপেক্ষা করছিল সেই নদীর পাড়ে এবং পালকি নিয়ে। তখনই পালকি রক্ষক সুয়াং বলেন, ইয়াং মাস্টার ফুগুই ঝাংকি কোথায়? এবং তখনই ফুগুই বলে, সে মারা গেছে, চলো ফিরে যায়। এবং তখনই সুয়াং বলে, সবাই ফিরে চলো। এবং আমরা দেখতে পাই ফুগুই তার পালকি নিয়ে আবারও ইয়াংকোয়ান ম্যানরে ফিরে যাচ্ছিলেন। এবং এখানে সিন কাট হয়। ফুগুই ম্যানরে ফিরে আসা মাত্রই সে সম্রাটের সঙ্গে দেখা করতে আসেন এবং বলেন, বাবা। এবং তখনই তো সম্রাট সই বলে ওঠে, কেন তুমি ঝাংকিকে ফিরিয়ে আনলে না? কেন তুমি দানবদের হত্যা করলে না? কেন তুমি ঝাংকিকে তাওহুয়া উপত্যকা রক্ষায় সাহায্য করলে? এবং তখনই ফুগুই বলে ওঠে, চাকুয়া যে বিষ ছড়িয়েছিল সে মারা গেছেন। ও ভুল, আমি এখানে আপনার সাথে এই বিষয়ে আলোচনা করতে এসেছি। হয়তো দানব জগতের মুখোমুখি হওয়ার জন্যই হত্যাই একমাত্র পথ নয়। এখানে সম্রাট সই আরও রেগে যাচ্ছিলেন আর তিনি বলেন, তুমি যদি এতই দ্বিধাগ্রস্ত হও তবে সেটা কি কেবল ঝাংকির কারণে? এবং তখনই ফুগুই আরও জোর গলায় বলে, বাবা, এটা কোনো দ্বিধা নয়, এটা আমাকে একজন সৈনিক হিসেবে তরোয়াল চালানোর প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে। তখনই সম্রাট সই বলেন, ব্লু স্কাই টুর্নামেন্টের ভবিষ্যদ্বাণী থাকা সত্ত্বেও তুমি কি এটা করতে চাও? তাহলে আমাদের ইয়াংকোয়ান বংশের মর্যাদা কোথায় যাবে? যদি ইকিয়েলেন্সের কোনো কারণে আইন না থাকে তবে আমরা কিভাবে ডেমনদের বিরুদ্ধে মানুষদের ঐক্যবদ্ধ রাখব? আমি তোমাকে শেষ একটি সুযোগ দিচ্ছি, এখনই তাওহুয়া উপত্যকায় যাও এবং সব ডেমনদের হত্যা করো। এবং তখনই ফুগুই আরও রেগে যায় আর বলে, আমি ইয়াংকোয়ান ফুগুই, আমার কোনো আফসোস নেই, আমার বিবেক পরিষ্কার। এবং এই কথাটা শোনা মাত্রই সম্রাট সই ফুগুইয়ের উপরে প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি ফুগুইকে একটি ঠাস করে চড় মারেন। তখনই ফুগুই এখান থেকে চলে যাচ্ছিলেন আর বলেন, বাবা, আমি আসছি। এবং তখনই সম্রাট সই প্রচণ্ড পরিমাণে রেগে যান আর বলেন, রক্ষীরা শোনো, এই সৈনিক পারিবারিক নিয়ম লঙ্ঘন করেছেন, তাকে বংশের আইন অনুযায়ী শাস্তি দাও। এরপরেই আমরা দেখতে পাই এখানে ফুগুইকে একটি গাছের সঙ্গে 2 হাত দড়ি দিয়ে বেঁধে তাকে বারবার চাবুকের আঘাত করা হচ্ছিল। তাকে এতটা পরিমাণে চাবুকের আঘাত করা হচ্ছিল যে তার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এবং এই দৃশ্য এখানে থাকা সৈনিকগুলো লেডি ফেং ইউন এবং সম্রাট সই পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। এবং তখনই আমরা দেখতে পাই এখানে দৌড়াতে দৌড়াতে মিস্টার ফেই আসেন এবং তিনি এতটা পরিমাণে দৌড়াচ্ছিলেন তার শ্বাস আটকে যাওয়ার মতন। এবং তিনি এখানে এসে বলেন, মহারাজ,
থামুন, ইয়াং মাস্টার ফুগুই ইতিমধ্যেই আহত। এত চাবুকের আঘাতই যথেষ্ট। আপনি কি এমনকি তার আধ্যাত্মিক শক্তিও বন্ধ করে দিয়েছেন? এটা তাকে মেরে ফেলবে। এবং তখনই সম্রাট সই বলেন, ডেমনরা মানুষদের প্রতি নিষ্ঠুর, কিন্তু সে তাদের প্রতি দয়া দেখাচ্ছে। চাবুকটা আমাকে দাও। তখনই সম্রাট সৈনিকের হাতে থেকে চাবুকটা নিজের হাতে নিয়ে ফুগুইকে রীতিমতো আঘাত করতে থাকে। এবং তখনই ফুগুই তার বাবার হাতে চাবুকের আঘাত খেতে খেতে তখনই তার একটা কথা মনে পড়ে। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সম্রাট সই ফুগুইকে বলছিলেন, আজ থেকে তোমার আর কোনো জন্মদিন পালন হবে না। এবং তখনই ফুগুই বলে, কেন? এবং সম্রাট সই বলেছিলেন, একজন সৈনিক হিসেবে তোমাকে পরম নির্জনতায় এবং গভীর একাগ্রতায় বাঁচতে হবে। এই পৃথিবীর বাইরের জিনিসগুলো কেবল তোমার মনে বিক্ষিপ্ত করে। এবং তখনই ফুগুই বলেছিল, আমি কি এটা রাখতে পারি? এই অবলুস কাঠের তরোয়ালটি আপনার দেয়া উপহার ছিল বাবা। তখনই সম্রাট সই বলেছিলেন, তাহলে এটা দিয়ে শুরু হোক, এটা ভেঙে ফেলো। এবং তখনই ফুগুই মন খারাপ করে তার ইচ্ছা না থাকলেও তরোয়ালটি ওখানে সে ভেঙে ফেলে। আসলে ফুগুই নিজের আদর্শের জন্য বংশত্যাগ করতেও রাজি, কিন্তু তার বাবা তাকে কঠোর শাস্তি দিয়ে নিজের পথে ফিরিয়ে আনতে চাইছেন, এমনকি তার প্রিয় উপহারটিও ভেঙে ফেলার আদেশ দিচ্ছেন। এবং তখনই ফ্ল্যাশব্যাক ওঠেন, মহারাজ, 10টি আঘাত শেষ হয়ে গেছে, দয়া করে এবার বন্ধ করুন। এবং তখনই সম্রাট সই প্রচণ্ড রাগে বলতে থাকে, সৈনিক, নিজের অপরাধ স্বীকার করো। তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছ? এবং তখনই ফুগুই ওই আঘাত গায়ে বলতে থাকে, আমি কোনো ভুল করিনি। এবং এই কথাটি শুনে সম্রাট সইয়ের মাথায় যেন রক্ত উঠে যায় এবং তিনি প্রচণ্ড রাগে গর্জে বলতে থাকে, যেহেতু সে নিজের ভুল স্বীকার করছে না, তাকে ঝুলিয়ে রাখো যতক্ষণ না সে তার অপরাধ বুঝতে পারে। তাকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করো, যাতে কেউ তার কাছে যাওয়ার সাহস না পায়। এবং এই কথা বলে তিনি এখান থেকে চলে যান। এবং ফুগুই তো এখানে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছিল চাবুকের আঘাত খেতে খেতে। তাকে এতটা পরিমাণে চাবুকের আঘাত করা হয়েছিল, সে এখানেই অজ্ঞান হয়ে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের কোয়ানকে দেখানো হয়, সে একটি তরোয়াল টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কেন আমি এখনো লংয়ের কাঁটা আয়ত্ত করতে পারছি না। এবং তখনই সেই ক্লোন ডেমনটি কোয়ানের পাশে বলে ওঠে, তুমি কি এত সহজেই হাল ছেড়ে দেবে? আমি একটি সুসংবাদ নিয়ে এসেছি। ওই সৈনিক তাওপা উপত্যকাকে বাঁচিয়ে দিয়েছে, এমনকি আকাশও আমাদের পক্ষে। এবং তখনই কোয়ান বলে ওঠে, আমি হারতে পারি না। এবং তখনই ক্লোন ডেমনটি জোরে জোরে হাসতে হাসতে বলে, ভালো, খুব ভালো, তাহলে আমাকে তোমাকে একটু সাহায্য করতে দাও। এবং এটা বলার সাথে সাথে ক্লোন ডেমনটি আস্তে আস্তে সেই পড়ে থাকা তরোয়ালটির ভিতরে ঢুকে যায় এবং সেই তরোয়ালটি আস্তে আস্তে উপরের দিকে একা একাই উঠতে থাকে। এবং ওই তরোয়ালটি সারা মহলটা এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত কোয়ানের হাতের সামনে এসে বাঁধে। এবং তখনই কোয়ান জোরে জোরে প্রচণ্ড পরিমাণে হিংস্রভাবে জোরে জোরে হাসতে থাকে এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের সীমান পরিবারের কর্তা এবং একই সাথে ইকুয়েলেন্সের একজন উচ্চপদস্থ প্রভুনি সেই মানুষগুলোকে মিস্টার ফে বলছিলেন, প্রিয় পরিবার প্রধানগণ, আপনারা 3 রাত ভ্রমণ করেছেন, এটা সত্যিই খুব কষ্টের। আমি যদি এখনো উত্তর দেবেন, তাই না? এবং তখনই সেখানে সম্রাট সই চলে আসেন
এবং তিনি এসে বলে ওঠেন, হে প্রবীণ মুরব্বীগণ, আপনারা কেন আপনাদের সৈন্যবাহিনী জড়ো করেছেন এবং শিষ্যদের নিয়ে এসেছেন? এর কারণ কি? এবং তখনই প্রবীণ বলে ওঠে, এর কারণ কি? আপনি কি তা জানেন না? এবং তখনই সম্রাট সই বলেন, ব্লু স্কাই টুর্নামেন্ট সম্পর্কে আমি আপনাদের আগেই জানিয়েছিলাম। আমরা একটি ঐকমত্যে পৌঁছেছি যে এই সৈনিক অর্থাৎ ফুগুই কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। এবং তখনই ওখানে থাকা ওই লোকটি সম্রাট সইয়ের নাম ধরে বলেন, খুব ভালো, কিন্তু তাওহা উপত্যকায় যে পরিবর্তন এসেছে সে সম্পর্কে আপনি কি বলবেন ইয়াংকুয়ান হং-এ? এবং তখনই প্রবীণ বলে ওঠে, ঠিক তাই, সবাই জানে যে মাউন্ট ডিংলিংয়ের এই তাওহা উপত্যকাটি আমার সিমিন পরিবারের এলাকা, কিন্তু এখন এটি মানুষ এবং ডেমনদের সহাবস্থানের জায়গায় পরিণত হয়েছে। আমি আরও শুনেছি যে বিষাক্ত চাকুয়া অবিকল এই জায়গা থেকে আসত। ওই সৈনিক অর্থাৎ ফুগুই ডেমনদের সাহায্য করার জন্য তাওহুয়া উপত্যকার রাস্তা বন্ধ করে দিয়েছে। এটি সিমিন পরিবার এবং ইকিয়েলেন্সের জন্য একটি বড় অপমান। তখনই সম্রাট সই বলে ওঠেন, সৈনিকের ভুল ছিল যে সেই মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিল। আমি তাকে পারিবারিক আইন অনুযায়ী শাস্তি দিয়েছি। এবং তখনই সেখানে পিছন থেকে কুয়ান চলে আসে আর তিনি বাজাচ্ছে, আর সেই বিপদ আসবে খোদ ওই যোদ্ধা ইয়ানকুয়ান ফুগুইয়ের কাছ থেকে। এবং এই কথা শুনে সম্রাট সই তো প্রচণ্ড রেগে যান আর তিনি বলেন, কি ধৃষ্টতা, তুমি কে? যোদ্ধার বিরুদ্ধে কথা বলে ওঠেন, পূর্বপুরুষদের নির্দেশে আমি একটি কিংবদন্তি তরোয়াল পেয়েছি। এই তরোয়ালই আমার বৈধতার প্রমাণ। এবং তখনই সম্রাট সই বলে, কোন তরোয়াল? কি আজে বাজে কথা বলছো? এবং এটা বলার সাথে সাথে কুয়ান জিংটিং তার সেই ডেমোইন তরোয়ালটি জাদু করে বার করতে থাকে, অর্থাৎ সেই ক্লোন ডেমনটি যে তরোয়ালের ভিতরে প্রবেশ করেছিল আর কি। এবং কুয়ান তো এখানে এই তরোয়ালটির গতিবেগ বলতে থাকে এবং এটা দেখে ওখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়। এবং কুয়ান বলেন, সবাই শুনুন, এই কান্নার শব্দ কত বিনাশময়। একটি ভুল পদক্ষেপ চিরন্তর অনুশোচনার কারণ হতে পারে। যোদ্ধার কোনো ক্ষমার অযোগ্য অপরাধ করার আগেই পূর্বপুরুষরা আমাকে রুখে দাঁড়াতে নির্দেশ পর যোদ্ধার মেজাজ বদলে গেছে। ভবিষ্যৎবাণী কি তবে সত্যি হতে যাচ্ছে? মনে রাখবেন, বাজ পাখি নিয়ে বেশি খেললে নিজের চোখটাই খোয়াতে হয়। এবং তখনই ওখানে থাকা সেই লোকটি বলে ওঠে, যৌবনে সবাই কিছুটা চপল থাকে। হংয়ে অনেক বছর এই জোট চালিয়েছেন, তার অবদান অস্বীকার করা যাবে না। আজকের এই দ্বন্দ্বের মূলে রয়েছে ভয়। ভয় হলো যদি যোদ্ধা নিয়ম ভেঙে শত্রু ডেমনদের সাথে হাত মেলায়। এটা বলার সাথে সাথেই লোকটি ওখানে জাদু করে একটি অস্ত্র বার করে আর তিনি বলেন, এই অস্ত্রটির নাম হলো উচেন। এটি যোদ্ধার সমস্ত পার্থিব চিন্তা কেড়ে নিতে পারে, তাকে দয়ামায়া বা ভালোবাসা ছাড়াই এক চূড়ান্ত মরণাস্ত্রে পরিণত করতে পারে। এবং এটা দেখে মিস্টার ফেই তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় আর তিনি বলেন, আপনারা কি ইয়াং মাস্টারকে একটি আস্ত ডেমন বা যন্ত্রে পরিণত করতে চান? এবং তখনই সম্রাট সই বলে ওঠেন, যতদিন আমি ইয়াংকুয়ান হংয়ে বেঁচে আছি কেউ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। এবং তখনই সেই লোকটি আবারও বলে, আমি বহু বছর এই জোটের দ্বন্দ্ববিধির দায়িত্বে আছি। আমি আইন বুঝি, আর এটাও বুঝি যে রক্তের টান সব কিছুর ঊর্ধ্বে। তাই বলছি,
কাল সূর্যাস্তের আগে যোদ্ধা যেন তার ভুল সংশোধন করে, আমাদের সন্তুষ্টজনক যেন জবাব দেয়, অন্যথায় জোট কঠোর হতে বাধ্য হবে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয়। তাকে এখনো পর্যন্ত গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তাকে প্রচণ্ড পরিমাণে কঠোর শাস্তি দেওয়া হচ্ছিল। এদিকে আবার আড়াল থেকে কুয়ান ফুগুইকে দেখছিলেন এবং তখনই সেখানে সেই ক্লোন ডেমনটি চলে আসে আর তিনি বলেন, কুয়ান জিংটিং, তুমি কি সত্যিই মনে করো এই সব দিয়ে যোদ্ধাকে দমানো যাবে? ইয়াং কুয়ান হংয়ে এত বছর জোটকে রক্ষা করেছেন, তার হৃদয়ে ডাংফাং হোয়াইচোর স্মৃতি আছে। তিনি আসলে এতটা কঠোর নন, নিজের ছেলেকে বাঁচাতে তিনি প্রাণ দিয়ে দেবেন। এবং তখনই কুয়ান বলে ওঠেন, এই বাবা আর ছেলেকে আরও একবার আঘাত করার জন্য আমার একটি ধারালো তরোয়ালের প্রয়োজন। এবং তখনই ডেমনটি বলে, বেশ, আমাদের মালকিনও ঠিকই তোমাকেই চেয়েছিলেন, আমি তোমাকে সেই অস্ত্রই দেব যা তোমার প্রয়োজন। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের টঙের ভাইকে দেখানো হয়। সে তো এখানে একটি ঘর ভাড়ার উদ্দেশ্য এসেছিলেন এবং তখনই টঙের ভাই ওই লোকটিকে বলে, কাকা, আমি সবটা দেখে নিয়েছি। সাথে সাথে লোকটি ওখান থেকে চলে যান এবং তারপরেই টঙের ভাই ঘরের ভিতরে এসে ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে গোছাতে থাকে। সে খুব সুন্দর করে বিছানা, চায়ের কাপ এবং টেবিলটিকে পর্যন্ত ফুলের টাব দিয়ে সাজাতে থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। তখনই টঙের ভাই ঘরের একপাশের একটি জানলা খুলে ওই চেয়ারটিতে বসে এবং তখনই জানলা থেকে সূর্যের কিরণ এসে টঙের ভাইয়ের চোখে পড়ে এবং তখনই টঙের ভাই মনে মনে বলে, বোন, আমাদের এখন একটা ঘর আছে, আজ থেকে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের টংকে দেখানো হয়। সে এখানে অনেকগুলো অসহায় ডেমনকে খাবার দিচ্ছিল এবং টং বলছিল, খেয়ে নাও, এগুলো তোমরা সবাই মিলে খেয়ে নাও। আমি জানি তোমরা ঘর হারিয়েছ, কিন্তু বিশ্বাস রেখো, হরিণ গ্রাম খুব সুন্দর জায়গা। তারা সবাইকে আশ্রয় দেয় কারণ আমার ভাই সেখানে আছে। ওটাই হবে তোমাদের নতুন ঘর। এবং এই কথা শুনে ওখানে থাকা ডেমনগুলো বলতে থাকে, ধন্যবাদ ম্যাডাম কিংটং। এবং টং তো এই কথা শুনে অনেক খুশি হয় এবং ওখানে থাকা অসহায় ডেমনগুলো এই কথা শুনে অনেক খুশি হয়। তখনই এখানে আমাদের এক সাইডে বসে থাকা আরেকটি ডেমনকে দেখানো হয়। সে ছিল মাস্টার ঝাংয়ের খুবই প্রিয় ডেমন এবং সে তো প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল। তখনই টং বলে, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার মাস্টার বেঁচে থাকলে চাইতেন তুমি আবার উঠে দাঁড়াও, জীবনটা পূর্ণভাবে বাঁচো। আর এর লোক এবং তখনই ওই সৈনিকগুলো বলে ওঠে, সব ডেমনদের ধরো, একটাও যেন পালাতে না পারে। এবং তখনই টঙের সঙ্গে ওই অ্যাসাসিনদের প্রচণ্ড পরিমাণে যুদ্ধ লেগে যায় এবং টং তো এখানে খুব সহজে ওই অ্যাসাসিনগুলোকে হত্যা করে ফেলে। এদের এই যুদ্ধ পিছন থেকে আবার শয়তান কুয়ান এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং সে তো রাগে গজগজ করছিল। এবং তখনই একটি অ্যাসাসিন এখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই টং তার রেশম সিল্ক সুতো দিয়ে তাকে বেঁধে ফেলে ওখানেই হত্যা করে ফেলে। এবং তখনই আমরা কুয়ানকে দেখতে পাই। সে তো পিছন থেকে এসে টংয়ের উপর আক্রমণ করে দেয় এবং টং তো তখনই এটাকে ঠেকিয়ে নেয়, কিন্তু কুয়ান যেহেতু ছিল প্রচণ্ড পরিমাণে শক্তিশালী, তাই টং এখানে কুয়ানের সঙ্গে পেরে ওঠে না
এবং কোয়ান এখানে তংকে তার জাদু শক্তি দিয়ে একটি গাছের উপরে জোরে আঘাত করে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তং তো এখানে প্রচণ্ড পরিমাণে আহত হয়ে যায়। তার আর উঠে দাঁড়ানোর মতো শক্তি হচ্ছিল না, তার মুখ থেকে রক্ত উঠে আসে এবং তখনই কোয়ান এখানে বলতে থাকে, এই ছোট্ট ডেমনটা তো বেশ মজার। অবাক হওয়ার কিছু নেই যে ওই যোদ্ধা অর্থাৎ ফুগুই এর প্রেমে পড়েছিল। এবং এই দৃশ্যের সাথে সাথে শর্ট অ্যান্ড বিলভ ড্রামার 10 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এপিসোডটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।